যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ২৬তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ, অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম। মোবাইল নম্বর 01710488998। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজ হলো কততম ক্লাস? ২৬তম ক্লাস। দেখো আজকের অধ্যায় হলো তৃতীয় অধ্যায়। অধ্যায় শিরোনাম হলো কি? আরোহের প্রকারভেদ। এটা হলো এই সংখ্যা 20টি ক্লাস হবে এই অধ্যায়, অর্থাৎ এই অধ্যায় 20টি ক্লাস হবে। তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা পূর্বে দেখিয়েছিলাম আমরা, জাস্ট রিমাইন্ডার। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ক্লাস পর্যন্ত হয়েছে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, অর্থাৎ বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। পরে জাস্ট রিমাইন্ডার দেখাচ্ছি, এখানে 10টি ক্লাস আর পরের 10টি ক্লাস, অর্থাৎ এই 20টি ক্লাস হবে আমাদের এই তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়ের প্রথম শব্দসমূহ দেখিয়েছিলাম, জাস্ট রিমাইন্ডার। কার্যকরণ নীতি, সংশ্লেষ ও যুক্তিবাক্য, জে.এস. মিল, আরোহমূলক লম্ব, অবৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ আরোহ, সাধু সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান, অপ্রকৃত আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ, সাদৃশ্য অনুমান, প্রকৃত আরোহ। এই শব্দগুলো অবশ্যই তোমরা প্রাপ্তির সঙ্গে মুখস্থ রাখবে। দেখো এই পাঠ শেষে আমরা কি শিখবো? অর্থাৎ ষষ্ঠ ক্লাস শেষে আমরা শিখবো তা হলো অবৈজ্ঞানিক আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের সম্পর্ক মূল্যায়ন করতে পারবো। অর্থাৎ এই ক্লাস শেষে আমরা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ যে আমরা পূর্বে আলোচনা শিখেছিলাম আমরা হলো বৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহের ধারণা পড়েছিলাম, বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম। তো আজকে যেহেতু আমরা আজকে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের কি করবো, সাদৃশ্য এবং অসাদৃশ্যগুলো, মানে মিল এবং অমিলগুলো কত, সেগুলো আমরা জানতে পারবো এই ক্লাস শেষে। তো আজকের বিষয় আরোহের প্রকারভেদ। দেখো অধ্যায় নাম্বার 3, ক্লাস নম্বর কত? 6 নাম্বার ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। তাহলে অধ্যায় নম্বর 3, পার্ট নম্বর 6, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। দেখো এখানে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য। তো আমরা এই যে পূর্বে যে 5টি ক্লাস হয়েছে, এই 5টি ক্লাসে আমরা বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য এবং অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা, উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। তো আমরা এখন কি ওইগুলো থেকে আমরা এখন এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, তো আজকে আমরা এখন সরাসরি সে আলোচনা করব। তবে পরীক্ষার মধ্যে যদি আসে যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো, তাহলে তোমরা অবশ্যই কি করবে, যে এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক প্রথমে 2টা সংজ্ঞা দিবে, সংজ্ঞা দেওয়ার তারপরে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লিখবে। তাহলে বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ উভয় প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। অর্থাৎ তাহলে আরোহ কয় প্রকার? 2 প্রকার, একটা হলো বৈজ্ঞানিক আরোহ, একটা হলো অবৈজ্ঞানিক আরোহ। তাই কি বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত পর্যালোচনা করলে এদের মধ্যে নিম্নলিখিত কি সাদৃশ্য পাওয়া যায়? যথা কি কি? 1 নম্বর হলো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয় প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। উভয় আরোহ প্রকৃত আরোহের বৈশিষ্ট্য ধারণ করে। 2 নম্বরে কি? বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত হিসেবে কতগুলো বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষ বাক্য প্রতিষ্ঠা করা হয়। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে দেখো সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়। কোথায়? বৈজ্ঞানিক আরোহতে এই সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা, এবং অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও কি করা হয়? এই সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়। 3 নম্বরে দেখো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে। আমরা পড়েছিলাম বৈশিষ্ট্যের মধ্যে যে বৈজ্ঞানিক এবং উভয় আরোহের মধ্যে কি থাকে? আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে। তাহলে এই কারণে উভয় প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাত সত্ত্বে বা কিছু থেকে অসম্ভব করতে যাওয়া যায়। 4 নম্বর দেখো উভয় প্রকার আরোহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি বিশেষ ভূমিকা রাখে। অর্থাৎ উভয় কি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় আরোহের মধ্যে কি থাকে? এই প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির উপর বিশেষ ভূমিকা রাখে। 5 নম্বর দেখো বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহী জ্ঞান প্রদানের ক্ষেত্রে ভূমিকা পালন করে। 6 নম্বর দেখো বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে যেমন জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ করা হয়, তেমনি কি অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ করা হয়। সুতরাং এই 2 প্রকার আরোহের বিভিন্ন দিক থেকে সম্পর্ক যুক্ত। তো আমাদের 6টি এখানে পার্থক্য মিল রয়েছে। তোমরা 6টি বা 5টি পড়বে এবং পরীক্ষার মধ্যে অবশ্যই 3টি নিম্নে লিখতে হবে।
যেগুলো তোমার যে ৩ টি তোমার সবচেয়ে কি ভালো মুখস্থ থাকবে বা সবচেয়ে বেশি বুঝেছো সেই ৩ টি তোমরা মুখস্থ রাখবে। তবে মুখস্থ মনে রাখবে যে এই আরম্ভ লম্ব বিদ্যমান থাকে এটা অবশ্যই তোমার দিতে হবে। এই যে প্রকৃতির নিয়ম যেটি বিশেষ ভূমিকা রাখে এটা তো দিবে। ১ নাম্বার ২ নাম্বার দিতে পারো এগুলো তোমরা। তো যেটা তোমরা বুঝতে পারো সেটা তোমরা লিখবে। তাহলে বৈজ্ঞানিক অভিজ্ঞতার সাদৃশ্য বৈসাদৃশ্য দেখো এখন আমরা সাদৃশ্য বললাম এখন বৈসাদৃশ্যগুলো পড়বো। তা বৈসাদৃশ্য কি, কি রয়েছে? যে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আর উভয় প্রকৃত আলোচনার অন্তর্ভুক্ত হলেও এই বিষয় দুই বিষয় কি এক নয়। তো বিভিন্ন দিক থেকে এদের মধ্যে কি পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আলোচনার পার্থক্যগুলো দেখানো হলো। দেখো ১ নম্বর দেখো যে বৈজ্ঞানিক আলোচনার লক্ষ্য হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার বা প্রমাণ করা। এ কারণে প্রকৃতির নিয়মানুযায়ী ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে বৈজ্ঞানিক আলোচনার সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। অন্যদিকে কি তাহলে অবৈজ্ঞানিক আর শুধুমাত্র কি প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির উপর প্রতিষ্ঠিত। এ আরোহে কার্যকর নিয়মের কোনো স্থান নেই। একটা পার্থক্য বুঝতে পারো যে আমরা প্রথমে পড়েছিলাম যে অবৈজ্ঞানিক আলোর মধ্যে কি থাকে না, এই কার্যকর নিয়ম না, কার্যকর নিয়ম কোনো স্থান নেই। ২ নম্বর দেখো বৈজ্ঞানিক আলোর সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় অনুকূল ও প্রতিকূল উভয় দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়। তাই এই সিদ্ধান্ত উভয় প্রকার দৃষ্টান্তের ভূমিকা থাকে। অন্যদিকে কি অবৈজ্ঞানিক ক্ষেত্রে কেবল অনুকূল দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়, অর্থাৎ এই আলোকের প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। ৩ নম্বর দেখো বৈজ্ঞানিক আরোহ কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ বিশেষ ঘটনা বিশ্লেষণ করে অপ্রাসঙ্গিক উপাদানগুলোকে বর্জন করা হয়। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহে কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা হয় না বলে ঘটনা বিশ্লেষণ এবং অপ্রয়োজনীয় উপাদান বর্জনের কোনো সুযোগ থাকে না। এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে বৈজ্ঞানিক মধ্যে কি কার্যকরণ সম্পর্ক আছে। এই কার্যকরণ সম্পর্ক ধারা করে আমাকে বিশেষভাবে বিশ্লেষণ করার পর অপ্রাসঙ্গিক যেগুলো উপাদান রয়েছে সেগুলো আমরা বাদ দিতে পারি, কিন্তু আমরা এই অবৈজ্ঞানিক আলোর ক্ষেত্রে আমরা এই বর্জন করতে পারি না। ৪ নম্বর কি বৈজ্ঞানিক আলোর সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় অনুকূল ও প্রতিকূল উভয় দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয় বলে এখানে প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না বলেই চলে। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আলোর প্রতিকূল দৃষ্টান্ত প্রত্যক্ষ না করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এখানে কি প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে। আর একটিমাত্র প্রতিকূল দৃষ্টান্ত উপস্থিত হলেই সমগ্র সিদ্ধান্তটি কি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। তাহলে কি বৈজ্ঞানিক আলোর মধ্যে এই প্রতিকূল যে দৃষ্টান্ত থাকে এই প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না। তাই তাই এটার মধ্যে কি কোনো ভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আপনার অন্যদিকে অবৈজ্ঞানিক আলোর মধ্যে কি প্রতিকূল দৃষ্টান্ত কি প্রতিকূল দৃষ্টান্ত কি উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকে। ৫ নম্বরে দেখো বৈজ্ঞানিক আরোহ সত্য প্রতিষ্ঠার জন্য গৃহীত দৃষ্টান্তের মানের উপর গুরুত্ব প্রদান করে। আর অনেক সময় দেখা যায় কি বৈজ্ঞানিক আরোহ একটিমাত্র দৃষ্টান্তের মাধ্যমেও সত্য প্রতিষ্ঠায় সফল হয়। তাহলে কি অনেক সময় কি বৈজ্ঞানিক দৃষ্টান্ত কি করা হয় একটিমাত্র দৃষ্টান্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা সম্ভব হয়, কিন্তু অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তের সংখ্যার উপর গুরুত্ব দেয়। আর এ কারণে অবৈজ্ঞানিক আরোহ অনেক সময় একাধিক দৃষ্টান্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। ৬ নম্বর দেখো যে বৈজ্ঞানিক আরোহে প্রতিকূল দৃষ্টান্তের নিরীক্ষণ দ্বারা কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এখানে কি অনুপপত্তির সম্ভাবনা থাকে না। তাই কি বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত অনুপপত্তি মুক্ত। অন্যদিকে কি প্রতিকূল দৃষ্টান্ত কি অনিরীক্ষিত রেখে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এখানে কি অনুপপত্তির আশঙ্কা থাকে। কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত উপস্থিত হলেই এখানে অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি ঘটে। ৭ নম্বর দেখো ৬ নম্বরটা ডাইরেক্ট হলো কি এলে সর্বশেষ হলো কি তোমার বৈজ্ঞানিক আলোচনার মধ্যে কি কোনো অনুভূতির সম্ভাবনা থাকে না, কিন্তু কি অবৈজ্ঞানিক আলোচনার মধ্যে অনুভূতির সম্ভাবনা থাকে। ৭ নম্বর কি কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করে বৈজ্ঞানিক আলোর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এই আলোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আলোর ক্ষেত্রে কি কার্যকরণ সম্বন্ধ ছাড়াই কেবল প্রকৃতির নিয়মাবলী উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা বলে এর সিদ্ধান্ত হয় কি সম্ভাব্য। তো আমরা কার্যকরণ সম্পর্ক কি করা থাকে এই কার্যকরণ সম্পর্কে বৈজ্ঞানিকের মধ্যে উপস্থিত থাকে, কিন্তু তোমাদের ওই অভিজ্ঞতার মধ্যে এটা অনুপস্থিত থাকে, যার কারণে কি এই সিদ্ধান্ত কি সম্ভাব্য। ৮ নম্বর দেখো কার্যকর নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে কোনো বিরোধী দৃষ্টান্ত দ্বারা বৈজ্ঞানিক আলোচনার সিদ্ধান্ত বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ কি কার্যকর নিয়মের উপর কার্যকর নিয়ম থাকে, কিন্তু এই কার্যকর নিয়মটা কি থাকে অবৈজ্ঞানিক মধ্যে অনুপস্থিত থাকে। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত দৃষ্টান্ত অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রতিষ্ঠা করা হয়। তাই কি এরূপ আরোহের সিদ্ধান্ত গ্রহণযোগ্য বৃদ্ধি করতে হলে দৃষ্টান্তের সংখ্যা বাড়াতে হয়। এই কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের উপর খুব বেশি নির্ভর করা যায় না। ৯ নম্বর দেখো যে বৈজ্ঞানিক আরোহের কার্যকরণ সম্পর্ক ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে কি এই আরোহের সিদ্ধান্ত উদ্দেশ্য বিধের মধ্যে কার্যকরণ সম্পর্ক যাচাই করা হয়।
অন্যদিকে কি কার্যকারণ সম্পর্ক উপর প্রতিষ্ঠিত নয় বলে অবৈজ্ঞানিক আরোহের উদ্দেশ্য বিধের পদের সম্পর্ক বিশ্লেষণ করে কার্যকারণ সম্পর্ক যাচাই করা হয় না। অর্থাৎ এই বৈজ্ঞানিক আরোহের মধ্যে কি থাকে, এই কার্যকারণ সম্পর্ক থাকে বলে এই বিধের উদ্দেশ্যের মধ্যে একটা কি থাকে, সম্পর্ক থাকে, কিন্তু এইটার মধ্যে অবৈজ্ঞানিক আরোহের মধ্যে থাকে না। 10 নম্বর দেখো যে বৈজ্ঞানিক আরোহ একটি কি বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাই এই আরোহে সার্বিক সত্য প্রতিষ্ঠা করার সময় আরোহের পদ্ধতি যথাযথভাবে পালন করা ও প্রয়োগ করা হয়। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক প্রক্রিয়া নয় বলে আরোহের পদ্ধতিগুলো কি যথাযথভাবে পালন ও প্রয়োগ করতে হয় না। 11 নম্বর দেখো যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে কি বৈজ্ঞানিক আরোহের অপরিহার্য ভূমিকা পালন করে। বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক সত্য ও আরোহের পদ্ধতি কি উপর ভিত্তি করে প্রতিষ্ঠা হয়। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহ কি বৈজ্ঞানিক অনুসন্ধান তেমন অপরিহার্য ভূমিকা পালন করতে পারে না, তবে এই আরোহ প্রকল্প প্রণয়নে ভূমিকা পালন করতে পারে। এই প্রকল্প মানে কি অনুমান করা। 12 নম্বর কি বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে বিশ্লেষণ ও বিচ্ছিন্নকরণ সম্ভব। তাহলে কি বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কি বিশ্লেষণ ও বিচ্ছিন্নকরণ সম্ভব, অর্থাৎ এই আরোহে কি দৃষ্টান্ত সংগ্রহ করতে গিয়ে দৃষ্টান্তের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলো কি বিশ্লেষণ ও বিচ্ছিন্ন করা হয়। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কি বিশ্লেষণ ও বিচ্ছিন্নকরণ সম্ভব নয়। এই আরোহে দৃষ্টান্তের সাথে অপ্রয়োজনীয় কি বিষয় যুক্ত থাকলেও সেগুলো কি বিশ্লেষণ ও বিচ্ছিন্ন করা যায় না। আমরা বলেছিলাম প্রথমেই যে বৈজ্ঞানিক আরোহের মধ্যে কি করা যায়, অপ্রয়োজনীয় জিনিসগুলো কি বাদ দেওয়া যায়, কিন্তু এই অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি বাদ দেওয়া যায় না। 13 নম্বর বৈজ্ঞানিক আরোহ কোনো কিছু প্রমাণ করতে না পারলে সে ব্যাপারে কোনো বিবৃতি দেয় না, অর্থাৎ এই আরোহ প্রমাণ ছাড়া নিছক বিবৃতি প্রদান করে না। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহ অনেক সময় গৃহীত বিষয়কে প্রমাণ না করেও সে বিষয়ে বিবৃতি প্রদান করে, অর্থাৎ কি বৈজ্ঞানিক আরোহ কি প্রমাণ ছাড়া যতক্ষণ সে প্রমাণ পায় ততক্ষণ কি কোনো কি সিদ্ধান্ত বিবৃতি দিবে না, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ বিবৃতি না পেলেও বা প্রমাণ না পেলেও একটা বিবৃতি প্রদান করবে। 14 নম্বর দেখো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার সময় কতগুলো কি স্তর অতিক্রম করতে হয়। এগুলো হলো নিরীক্ষণ, পরীক্ষণ, প্রকল্প প্রণয়ন, অপনয়ন ইত্যাদি। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় এরকম কোনো স্তর পরিক্রমের প্রয়োজন হয় না। এখানে শুধু বিরোধহীন অভিজ্ঞতার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে বিরোধহীন অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার মধ্যে কোনো বিরোধ নেই। 15 নম্বর কি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্তের অন্তর্নিহিত গুণ ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে কি সিদ্ধান্তের গুণগত বৈশিষ্ট্যের উপর বেশি জোর দেওয়া হয়। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্তের গুণগত মানের উপর তেমন জোর দেওয়া হয় না। এখানে কি সদর্থক দৃষ্টান্তের উপর বেশি জোর দেওয়া হয়, আর সদর্থক দৃষ্টান্ত যত বেশি হয় সিদ্ধান্তের নিশ্চিত মাত্রা তত বেশি হয়। এখানে সদর্থক বলতে কি সদর্থক আর নয়ার্থক আমরা পড়েছিলাম, সদর্থক আর নয়ার্থক, এই সদর্থক দৃষ্টান্তের উপর কি বেশি জোর দেওয়া হয়। 16 নম্বর দেখো বৈজ্ঞানিক আরোহ যেহেতু একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাই এই আরোহ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তার উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্বন্ধ বিশ্লেষণ করে দেখতে চায়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত উদ্দেশ্য বিধেয় কি মধ্যকার সম্পর্ক বিশ্লেষণের কোনো প্রচেষ্টা দেখা যায় না। 17 নম্বর দেখো বৈজ্ঞানিক আরোহ অপেক্ষাকৃত জটিল পদ্ধতি, কারণ বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আরোহের সবগুলো স্তর অতিক্রম করতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাই সকল ক্ষেত্রে এর পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয় না। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহের অপেক্ষাকৃত সহজ পদ্ধতি, এখানে কি অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সাধারণ মানুষ এই পদ্ধতি প্রয়োগ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কারণ কি আমরা যে যে পদ্ধতিগুলো রয়েছে একটার পর একটা ধাপ রয়েছে, এই ধাপগুলো অতিক্রম করতে হয় না, যে কোনো ভাবে এখানে কি করা হয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 18 নম্বর দেখো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুকূল ও প্রতিকূল দৃষ্টান্তের ভিত্তিতে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হয় বলে এক্ষেত্রে প্রকল্প প্রণয়ন করতে হয়। অন্যদিকে কি বৈজ্ঞানিক আরোহের কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হয় না বলে এক্ষেত্রে প্রকল্প কি প্রণয়নের প্রয়োজন পড়ে না। 19 নম্বর দেখো যে বৈজ্ঞানিক আরোহ দ্বারা সিদ্ধান্ত হিসেবে সাধারণ সত্য প্রতিষ্ঠা করা যায়। তাহলে কি করা যায় যে বৈজ্ঞানিক আরোহ দ্বারা সিদ্ধান্ত কি হয়, সাধারণ সত্য প্রতিষ্ঠা করা যায়। আরোহের নিয়মগুলো ব্যবহার করে এই সাধারণ সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের দ্বারা কি কোনো সাধারণ সত্য প্রতিষ্ঠা করা যায় না। 20 নম্বর দেখো যে বৈজ্ঞানিক আরোহে নিশ্চিত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়, তাই এই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। অন্যদিকে কি অবৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না পারে না, তাই এই পদ্ধতি প্রয়োগের জন্য বিশেষ জ্ঞানের দরকার হয় না। তাহলে আমরা এই 20টি পার্থক্য রয়েছিলাম, তোমরা এই 20টি পার্থক্য 20টি পড়ার প্রয়োজন নেই। এখানকার থেকে যে 5টি বা 7টি তোমরা খুব ভালো বুঝতে পারবে, সেই 5-7টি তোমরা মুখস্থ রাখবে, যেটা পরীক্ষা আসলে ওই 5-7টি তোমরা লিখে দিবে।
দেখো, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আলোর মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য থাকলেও উভয় প্রকার আলোই প্রকৃত আলোর অন্তর্ভুক্ত। তাহলে অবৈজ্ঞানিক আলো বৈজ্ঞানিক আলো থেকে পৃথক হলেও আলোর অনেক গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান, তাই প্রকৃত আলো হিসেবে একে একে একেবারে মূল্যহীন বলা যায় না। তো আমাদের এই পার্থক্য দেখার পরে আমাদের পরের কাজ হলো কি, ছকাকারে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আলোর মধ্যে ৫টি করে সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাও। তোমরা ছকাকারে কি করবে, এক পাশে ৫টি সাদৃশ্য এবং ৫টি বৈসাদৃশ্য তোমরা লিখে রাখবে বা মুখস্থ করে তোমরা একা একাই বাসায় লিখবে। তো আমাদের ক্লাস এই পর্যন্ত আজ সমাপ্ত। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।